নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 15ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 30শে মে 2025 শুক্রবার। মন্দির নগরী বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে। আসছি বিশেষ বিশেষ খবরে। প্রথমেই আসি হসলার খবরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হসলা ও শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক বিশেষ সাদর আমন্ত্রণ। স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন প্যানেল ডিসকাশন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টপারদের সম্বর্ধনা অনুষ্ঠানে। তারিখ 6 জুন 2025, সময় বিকাল 4:30। স্থান বিষ্ণুপুর পাবলিক লাইব্রেরি হল। এই অনুষ্ঠানে জয়রামবাটি থেকে 2 জন মহারাজ, স্বামী তৎকৃপানন্দজি মহারাজ এবং স্বামী অমৃত পূর্ণানন্দজি মহারাজ উপস্থিত থাকবেন। উদ্দেশ্য, বিবেকানন্দের দর্শন অনুযায়ী মেধাবীদের ভবিষ্যৎ পথ চলার মূল্যবোধ, আত্মবিশ্বাস ও সেবার আদর্শ জাগিয়ে তোলা। আসছি পরের খবরে। ভোটের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার। আগামী বিধানসভা নির্বাচনকে নজরে রেখে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি, অরাজকতা, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে ব্যর্থতা সহ নানা অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন নির্মম সরকার বলে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার সরকারি কর্মসূচির পরে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা দেখে মোদীর তোপ, বাংলার মানুষের আর তৃণমূল সরকারের উপরে ভরসা নেই। এজন্য গোটা বাংলা এখন বলছে এই নির্মম সরকারের আর প্রয়োজন নেই। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। আলিপুরদুয়ার ও কলকাতা। পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পরে বাংলার মাটিতে প্রথম জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে শত্রুকে বড় দাম চোকাতে হবে। পাকিস্তান যে নিয়মিত সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলছে মনে করালেন সে কথাও। একই সঙ্গে বঙ্গে নিম্নচাপ বর্ষা। বঙ্গোপসাগরের নিম্নচাপটি বৃহস্পতিবার স্থলভাগে প্রবেশ করলো। আজ শুক্রবার ভোরে তা অনেকটাই দুর্বল হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ খানিকটা কমবে। দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশের দিনেই উত্তরে পাহাড় এবং ডুয়ার্সে বর্ষা ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন ওই অঞ্চলের জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত হবে। স্বাভাবিকভাবে জুন মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। এবার সময়ের আগেই রাজ্যে বর্ষা ঢুকলো সেখানে। এদিন দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ব্লক, জেলা এবং নবান্নে সর্বক্ষণের কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তিনি বলেন, দুর্যোগ তৈরি হয়েছে। আরব সাগরে কয়েকদিন আগে তৈরি হওয়ায় মুম্বাই এবং দিল্লিতে প্রভাব পড়েছিল। সতর্কতা জরুরি, আতঙ্ক নয়, সতর্কতা। আপাতত দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের। কোভিড যে পুরোপুরি মুছে যায়নি, আগামী দিনে বিবর্তনের মাধ্যমে উপপ্রজাতিগুলি ফের সংক্রমণের ঢেউ আনতে পারে, এমনটা পূর্বেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। তাদের অনুমান নির্ভুল প্রমাণ করে সম্প্রতি চীন সহ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণের মাত্রা লক্ষণীয়ভাবে বেড়েছে। ভারতেও কেরল, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জানা গিয়েছে এই নতুন ঢেউয়ের পিছনে রয়েছে NB181 এবং LF7 নামক ওমিক্রনের 2 উপপ্রজাতি। প্রথমটি বেশি সংক্রামক, দেহের রোগ প্রতিরোধ শক্তিকেও সহজে এড়িয়ে যেতে সক্ষম। এই 2 উপপ্রজাতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নজরদারির আওতায় নিয়ে এসেছে, তবে এখনো পর্যন্ত তাদের উদ্বেগজনক বলা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গগুলি মৃদু। গৃহ চিকিৎসাতেই রোগ নিরাময় সম্ভব হচ্ছে। এই মুহূর্তে সচেতনতা প্রয়োজন নাগরিকদের মধ্যেও। মাস্ক পরা এখনো বাধ্যতামূলক হয়নি। জনসমাবেশেও নিয়ন্ত্রণ আসেনি, কিন্তু নিয়ম মেনে চলতে বাধা কোথায়?
কোভিড বিধি শুধুমাত্র কোভিড নয়, অন্য বেশ কিছু সংক্রামক রোগ ঠেকাতে যথেষ্ট কার্যকর। অসুখ হলে স্বচিকিৎসায় ভরসা না রেখে চিকিৎসকের কাছে যাওয়াও সাধারণ কাণ্ডজ্ঞানের পরিচায়ক। তাতে নিজের সুরক্ষার সঙ্গে রোগের দ্রুত ছড়িয়ে পড়াও প্রতিহত করা সম্ভব। পরিবর্তিত জলবায়ুর কল্যাণে আগামী দিনে আরো ভয়াবহ কোনো ভাইরাস আনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই স্বাস্থ্য সুরক্ষার প্রাথমিক বিধিগুলিকে দৈনন্দিনতায় মিশিয়ে নেওয়ার কাজটি আবশ্যক। আসছি খেলার খবরে। নরওয়ে দাবায় বিশ্বের 2 নম্বর হিরাকু নাকামুরাকে হারিয়ে 19তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন ডিক উকেস। 3 পয়েন্ট অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ফিরে এলেন খেতাবি দৌড়েও। র্যাপিড দাবায় বিশ্বের অন্যতম সেরা নাকামুরাকে প্রবল চাপে ফেলে দিয়েছিলেন গুকেশ। 42তম চালে জিতে যান ভারতীয় দাবাড়ু। খেলা শেষ হওয়ার পরে গুকেশ বলেছেন, দারুণ অনুভূতি হচ্ছে। এই ম্যাচে আগের চেয়ে অনেক ভাবে সময়ের সঙ্গে লড়াই করতে পেরেছি। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ করছি। নমস্কার। খুব সুন্দর। খুব সুন্দর করেছো, খুব সুন্দর, দারুণ করেছে, দারুণ। খুব সুন্দর, থ্যাংক ইউ। শিউলি ম্যাডাম পড়বেন নাকি খবর? হ্যাঁ, না না স্যার, আমি কালেক্ট করতে পারি। তাই ভাবলাম। হ্যাঁ, না না না, আমি কালেক্ট করতে পারিনি, মানে বাড়ি ছিলাম না, ওই জন্য কালেক্ট করতে পারি। করবো, পরের সপ্তাহে করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তৃপ্তি ম্যাডামের বান্ধবী করুক, রিনা ম্যাডাম, দুজন পরপরই হোক। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে দুই বান্ধবীকে পরপর দেওয়ার জন্য। নমস্কার, হসলা বার্তার সাপ্তাহিক নিউজ রিডিং প্র্যাকটিসে আমি রীনা দত্ত। আজ 15ই জ্যৈষ্ঠ 1432, 30শে মে 2025, শুক্রবার। আজকের বিশেষ খবর হলো, দিল্লিকে ফোনে আকুতি কোণঠাসা পাকিস্তানের। ব্রহ্মসে বিপর্যস্ত গোটা পাকিস্তান, কবুল শাহবাজের। ভারতের ব্রহ্মাস্ত্রেই বিপর্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান। এই মিসাইলের আঘাতে ছত্রকান হয়ে গিয়েছে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটি। এবার সে কথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিজেদের বন্ধু দেশ আজারবাইজানে গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমনটাই তাকে বলতে শোনা গিয়েছে। বুধবার তিনি বলেন, 9 ও 10ই মের মধ্যরাতে আমরা ভারতের আগ্রাসনের জবাব দেব বলে ঠিক করেছিলাম। আমাদের সশস্ত্র সেনা ভোর 4:30 নাগাদ ফজর প্রার্থনা শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে, কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায়, পাকিস্তানের একাধিক প্রদেশে আক্রমণ করে, যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দরও। পহেলগাম ইস্যুতে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা করলেও তার প্রত্যেকটি ব্যর্থ করে দেয় ভারতের আকাশ প্রতিরোধী সিস্টেম। একটা সময়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে সংঘর্ষ বিরতির আবেদন করে ইসলামাবাদ। তাদের কাকুতি মিনতিতে নয়াদিল্লি সাড়া দেওয়ায় সংঘর্ষ বিরতি জারি রয়েছে সীমান্তে। পরবর্তীতে বারবার ব্রহ্মস মিসাইলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা চর্চায় উঠে আসে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করে নিলেন। তাদের হতভম্ব করে আগেই হামলা চালিয়ে কিভাবে পাকিস্তানের সব রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল নয়াদিল্লি, সে কথা বলেই ফেললেন শাহবাজ শরীফ। আসছি পরের খবরে। বিচারপতির বাসভবনে টাকার পাহাড়। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবন থেকে উদ্ধার 1.5 ফুট উঁচু টাকার পাহাড়। তদন্ত কমিটির রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী বিচারপতির বাসভবনে প্রায় 1.5 ফুট উঁচু করে সাজানো টাকার থেকে থোক পাওয়া গিয়েছে, যার বেশিরভাগই পোড়া অবস্থায় ছিল। ট্রাম্প প্রশাসন ছাড়লেন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশেষ পরামর্শদাতার পদ গ্রহণ করেছিলেন এলন মাস্ক। তবে মাত্র 5 মাস পরই সেই পদ থেকে সরে দাঁড়ান টেসলা প্রধান। বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন স্পেসএক্সের কর্তা।
পুরীর মন্দিরে বসবে অ্যান্টি ড্রোন ব্যবস্থা। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আভ্যন্তরীণ ছবি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দা বিভাগ। সন্দেহ করা হচ্ছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এই স্পর্শকাতর ছবি ও ভিডিও তুলে পাকিস্তানি হ্যান্ডেলারদের কাছে পাঠিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উড়িষ্যা সরকার মন্দিরের নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কোভিডের পুরনো টিকাই নতুন ভ্যারিয়েন্টের জন্য কার্যকর। নতুন করে আতঙ্ক ছড়ালো কোভিডের নতুন সংক্রমণ নিয়ে চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2-3টে টিকা নেওয়া থাকলেও সংক্রমণের ভয় থেকে রক্ষা পাচ্ছেন না সাধারণ মানুষ। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, টিকা নেওয়ার ফলে মানুষ এখন অনেকটাই সুরক্ষিত। এতে ওই ভাইরাসের আক্রমণ আটকানো না গেলেও তীব্রতা আটকাবে, ফলে মৃত্যু ভয় কমবে। তবে যারা ইতিমধ্যে কোমোবিড, তাদের ক্ষেত্রে সবসময়ই চিন্তার কারণ আছে। সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে কয়েকজন রোগী ভর্তি আছেন। তারা সকলেই কোমোবিড। এছাড়া অধিকাংশ রোগীরই চিকিৎসা হচ্ছে ওপিডিতে। রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে কোভিডের যে ভ্যারিয়েন্টই আসুক না কেন, তার মোকাবিলা করতে তারা তৈরি। দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। রাজ্যের সংখ্যাটা প্রায় 14। এর মধ্যে কলকাতা শহরে আক্রান্ত 4। এই পরিস্থিতিতে চিকিৎসকরা আতঙ্কিত হতে নিষেধ করেছেন, পাশাপাশি তাদের নিদান সাবধানতা অবলম্বনে। এরপর যে খবরটি পড়ব সেটি নিয়ে ইতিমধ্যে হজলা ও শ্রদ্ধা এনজিওর প্রেরণায় 6ই জুন বিষ্ণুপুর লাইব্রেরি হলে হতে চলেছে। সেই রকমই বিষয়টি হলো স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন প্যানেল ডিসকাশন। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজ এবং আগামী প্রজন্ম গঠনের লক্ষ্যে বনগাঁর স্বামীজি স্পোর্টিং ক্লাব প্রতি মাসে একবার করে ক্লাবের নিজস্ব ভবনে পাঠচক্রের আয়োজন করে। এলাকার সাধারণ মানুষ, এলাকার মাতৃশক্তির উপস্থিতিতে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মহারাজরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী নিয়ে এখানে আলোচনা করেন। দিন দিন এখানে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাতৃশক্তির সঙ্গে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়েও এই পাঠচক্রের আসরে উপস্থিত হচ্ছেন। এ বিষয়ে ক্লাব সভাপতি সঞ্জয় চ্যাটার্জি বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজের প্রতীক। ভারতকে জানতে হলে বিবেকানন্দকে জানলেই যথেষ্ট। স্বামীজির আদর্শে যুব সমাজ এবং আগামী প্রজন্ম গঠিত হোক, এটাই প্রত্যাশা। ক্লাবের সাধারণ সম্পাদক তারক বসু বলেন, বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দ ছাড়া অন্য কোনো পথ নেই। স্বামীজির দেখানো পথে সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্যালোকের বিচ্ছুরণ হবে। স্বামীজি সারা পৃথিবীর সম্পদ। প্রাক্তন শিক্ষক বিশ্বকোপাল ভট্টাচার্য বলেন, স্বামীজির দেখানো পথই ভারতের পথ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বামীজির ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন সফল হতে বেশি দেরি নেই। বনগাঁর বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ ভট্টাচার্য স্বামী স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বামীজি স্পোর্টিং ক্লাবের স্বামী বিবেকানন্দ পাঠচক্র আগামী দিনে শুধু বনগাঁ শহর নয়, পশ্চিমবঙ্গ ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক। মতুয়া প্রচারক সোনা কুমার দাস বলেন, স্বামীজি স্পোর্টিং ক্লাবের এই পাঠচক্রের উদ্যোগ আগামী দিনে ভারতকে শক্তিশালী যুব সমাজ উপহার দেবে। স্বামীজি স্পোর্টিং ক্লাবের স্বামী বিবেকানন্দ পাঠচক্রের আসর ইতিমধ্যে বনগাঁ শহর জুড়ে খ্যাতির পাশাপাশি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও সাধারণ মানুষ এই পাঠচক্রের আসরে যোগ দিচ্ছেন এবং স্বামীজির দেখানো পথে নিজের সন্তান এবং যুব সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করবেন বলে মন্তব্য করেছেন। এখন খেলার খবর। আজ IPL এ খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স। আবহাওয়ার খবর, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে বর্ষা ঢুকছে। আজকের বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা আছে। আজ এই পর্যন্তই। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ। অনেক খবর, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো রিনা, অনেক খবর। ওরে বাবা,
আচ্ছা, এরপরে আমি বৈশাখী ম্যাডামকে ডাকবো। নমস্কার। খসড়া বার্তার সাপ্তাহিক খবর পড়ার অভ্যাস পর্বে সকলকে স্বাগত জানাই। আজ 30শে মে 2025। আমি বৈশাখী ঘোষ কিছু বাছাই করা খবর আপনাদের জন্য পরিবেশন করছি। আজকের বিশেষ খবর হলো, বিষ্ণুপুর হাসপাতালে গর্ভবতীকে বাঁচালেন নার্স ও 3 শিক্ষক। বাইক বাঁচাতে বউকে ফেলে পিটান স্বামীর। বিয়ে বাড়িতে অতিথি গন্ডার। স্ত্রীর মুখ সেলাই। আসছে বিস্তারিত খবরে। বিষ্ণুপুর হাসপাতালে গর্ভবতীকে বাঁচালেন নার্স ও 3 শিক্ষক। বিষ্ণুপুর জেলা হাসপাতালে আশঙ্কাজনক এক রোগিণীকে এক নার্স ও 3 শিক্ষক রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুনমুন কীর্তন নামে সোনামুখীর পাথরমোড়া গ্রামের এক গর্ভবতী মহিলা মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি হন, কিন্তু প্রয়োজনীয় রক্ত না মেলায় তাকে অন্যত্র রেফার করা হচ্ছিল। এমন সময় হাসপাতালেরই একজন নার্স সহ বিষ্ণুপুর এলাকার 3 শিক্ষক ছুটে আসেন। তাঁরা রক্ত দেওয়ায় রোগিণী আপাতত স্থিতিশীল রয়েছেন। এভাবে রোগিণীকে বাঁচানোর জন্য পরিবারের লোকেরা রক্তদাতা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। বাইক বাঁচাতে বউকে ফেলে পিটান স্বামী, পরে ফিরলেন টোটোয় চেপে। বইয়ের হাতে বাইকে প্রিয়। বইয়ের থেকে বাইকে প্রিয় হলো। বাইক বাঁচাতে বউকে পুলিশের কাছে ফেলেই চম্পট দিল বর। পরে অবশ্য বউকে নিতে ফিরে আসেন তিনি, কিন্তু বাইক নিয়ে নয়, এলেন টোটো চেপে। মঙ্গলবার রাত্রে এহেন মজার কাণ্ড ঘটেছে রানাঘাটের কোড মোড়ে, যা আপাতত চায়ের আড্ডায় হট টপিক। হেলমেটবিহীন বাইক যাত্রা, নম্বর প্লেট ছাড়া বাইক অথবা গাড়ি নিষিদ্ধ, হর্ন, বিকট শব্দে লাইসেন্সারের মতো একাধিক বেনিয়ম রুখতে অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাতে রানাঘাটের কোর্ট মোড়ে চলছিল ধরপাকড়। সেই সময়ই এক যুবক বাইকের পিছনে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু তার বাইকে ছিল না নম্বর প্লেট। কোর্ট মোড়ে আসতেই পুলিশ তাকে দাঁড়াতে বলে। দাঁড়িয়েও পড়েছিলেন ওই বাইক চালক। স্ত্রী বাইকের পিছন সিট থেকে নামলে তাকে গাড়ির রাস্তার পাশে দাঁড় করাতে বলেন কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্ত্রী নামার পর ওই যুবক পাশে না গিয়ে বউকে রেখেই দ্রুত গতিতে বাইক চালিয়ে চম্পট দেন। এই ঘটনায় হকচকিয়ে যান কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। তার চেয়েও বেশি অবাক হন তার স্ত্রী। কোর্ট মোড়ে দাঁড়িয়ে তিনি বারবার ফোন করতে থাকেন স্বামীকে। পুলিশ পরে তার চেয়েও বিপদে। তাদেরও খানিক ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। প্রায় 3 ঘন্টা পর অবশেষে বউ নিতে কোর্ট মোড়ে ফেরেন সেই গুণধর স্বামী। পুলিশ যাতে নম্বর প্লেটহীন বাইকের জন্য কেস দিতে না পারে, তার জন্য টোটো ভাড়া করে বউকে নিয়ে যেতে আসেন। বাইক বাঁচিয়ে রীতিমতো যুদ্ধ জয়ের ভঙ্গিতে বউকে নিয়ে বাড়ির পথে রওনা দেন ওই যুবক। তার কাণ্ড মুখে মুখে ঘুরছে রানাঘাটের অলিতে গলিতে। বিয়ে বাড়িতে অতিথি গন্ডার। বিয়ের অনুষ্ঠান বলে কথা, আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। মণ্ডপ সাজাতে আড়ম্বর, চোখ ফেরানো দায়। অতিথি, আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধবের হাসি ঠাট্টা, হই হুল্লোড়ে গোটা অনুষ্ঠান স্থল জমজমাট। এর মধ্যে হাজির এক অনাহুত। তা সে যে কেউ নয়, একটি বন্য গন্ডার। মূল গেটে ওয়েলকাম লেখা বোর্ডের নিচ দিয়েই প্রাণীটি হেলে দুলে প্রবেশ করে। এদিক ওদিক দেখে নিজের মতো ঘোরাফেরা করতে থাকে। নেপালের চিটওয়ান ন্যাশনাল পার্কের কাছে আয়োজিত ওই বিয়ে বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়িয়েছে। সংশ্লিষ্ট পোস্টের নিচে নেটিজেনরা মজার আর কমেন্টও করেছেন। একজন লিখেছেন বন্য বিবাহ, আর একজন লিখেছেন অনেক অতিথি পোষ্যকে নিয়ে অনুষ্ঠান বাড়িতে হাজির হন, কিন্তু গন্ডারি যে অতিথি হিসাবে হাজির হবে কে ভেবেছিল। আসছি পরের খবরে। স্ত্রীর মুখ সেলাই।
কথায় কথায় ধমক, পান থেকে চুন খোঁজলেই ঝগড়া শুরু। স্ত্রীর হেন আচরণে বেজায় ক্ষুব্ধ স্বামী, তাই ঝগড়ুটে সহধর্মিণীর মুখ বন্ধ করতে তাকে নিয়ে সোজা দর্জির কাছে ছুটলেন ওই ব্যক্তি। সেখানে গিয়ে বললেন স্ত্রীর মুখ সেলাই করে দিতে হবে। বললেই হলো, দাবি মানতে নারাজ দর্জি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া। অবশেষে রণে ভঙ্গ দেন ওই ব্যক্তি, স্ত্রীকে নিয়ে সোজা বাড়ির পথ ধরেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ওই ভিডিও। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে গোটা ঘটনা নেপথ্যে রয়েছে এক কন্টেন্ট ক্রিয়েটার। বিষয় হিসাবে তিনি এই দাম্পত্য কলহকে বেছে নিয়েছিলেন। নমস্কার। খবর আজকের মতন এখানেই শেষ। ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। স্যার খবর দারুণ দিয়েছে। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, বেশ ভালো। ঠিক আছে। বাইরের কে আছে সুমন? আজকে তো কলকাতা বা বাইরের কাউকে দেখছি না। শিপ্রা অপর্ণা ম্যাডাম ছিলেন, অপর্ণা ম্যাডাম ছিলেন, শিপ্রাদি ছিলেন। শিপ্রা ম্যাডাম আছেন রেডি? খবর পড়বেন? মিতাদি আছে তো? আমি পড়বো না গো দেখতে। ও 20 মিনিট থাকলে কি খবর পড়তে নেই? তুমি মিউটটা খোলো। শিপ্রা ম্যাডাম কি খবর পড়বেন? হ্যাঁ, করবো। পড়ুন তাহলে। নমস্কার। আজ শুক্রবার 30শে মে ইংরাজি 2025, বাংলার 15ই জ্যৈষ্ঠ 1432। হসলা বার্তা থেকে খবর পড়ছি আমি, শিপ্রা দাশগুপ্ত। আজকের খবরগুলির মধ্যে হলো, চাকরিহারা শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক। কনিষ্ঠের অঙ্গদান, একই দিনে এভারেস্ট শীর্ষে ছিলেন দুজন। অস্ত্রোপচারের সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ। দুর্ঘটনায় উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। করোনা, নিম্নচাপ এবং আবহাওয়া। আসছি বিস্তারিত খবরে। যোগ্য চাকরিহারাদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইনডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা খুবই মর্মস্পর্শী ঘটনা। আমি সবসময় পাশে আছি। এই 1 মাস ধরে একেবারে বারে বারে আর্জি জানালে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করা তো দূরের কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে কালীঘাট চত্বরে গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। উল্টে পুলিশের তরফে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর সফর চলাকালীন কোন রকম তৎপরতা দেখালে গ্রেপ্তার করা হবে। আচ্ছা, একই দিনে এভারেস্টের শীর্ষে ছিলেন দুজন। কান্নুরের সাফরিনা আর কিন্নরের আংম। বছর 30-এর কান্নুরের এই সাফরিনা লতিফাই হয়তো কেরালার প্রথম মহিলা যিনি এভারেস্ট শীর্ষে উঠলেন। অন্যদিকে আংম হলেন দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে উঠলেন। এবারে আসি অঙ্গদান। সর্বকনিষ্ঠ মরণোত্তর চক্ষু অঙ্গদানের দৃষ্টান্ত হয়ে রইল বাংলার উমাং গালাডা। বয়স 12 বছর। বহুমুখী প্রতিভা, বিজ্ঞানের অসাধারণ মডেল তৈরি, তবলা বাজানো দক্ষ, স্কুলের টপার। কিন্তু কিডনি প্রতিস্থাপন করা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। উমাঙ্গর মা বাবা তার কর্নিয়া এবং অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞান মনস্ক গালাডা পরিবার মানবিক, যুক্তিবাদী ও অবস্থান ও সিদ্ধান্ত কার্যকর করার মধ্যে উমাঙ্গা বেঁচে রইল 3 জনের মধ্যে। এই 3 জন নতুন বাঁচার জন্য জীবন পেল। এবারে আসি দুর্ঘটনায় উত্তর সিকিমের ভয়াবহ দুর্ঘটনায় পর্যটক নিয়ে গাড়ি 1000 ফিট উঁচু থেকে পড়লো তিস্তাতে। 9 জন পর্যটক সহ চালক
নিখোঁজ। 2 জন পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন, সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। ফের জটিল অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিকেল। 18 বছর এক যুবতী পেরিটোনিয়াল হাইডাটোসিস অস্ত্রোপচার করে 2টি বড় পাত্র ভর্তি তরলপূর্ণ সিস্ট বের করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগের চিকিৎসকেরা। সংক্রমণজনিত এই রোগটি লিভার ও ফুসফুস হয়ে থাকে, তবে তা এই যুবতীর পেটে হয়, যা অত্যন্ত বিরল। পেট থেকে অস্ত্রোপচার করে সেই তরল বের করাও ঝুঁকিপূর্ণ। সেই অসাধ্য সাধন করলেন জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা। বর্ধমান হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ বললেন, জেলায় এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম। রাজ্যে হাতে গোনা কয়েকটি এ ধরনের অস্ত্রোপচার হয়েছে, সেই নিরিখে এটা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বড় সাফল্য। আপাতত ওই যুবতী সুস্থ আছে। আচ্ছা, ট্রাম্পের শুল্ক অস্ত্র। একদিকে ভারতের প্রধানমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী যখন বারে বারে দাবি করে চলেছেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই সংঘর্ষ বিরতির সমঝোতা হয়েছে, তখন ট্রাম্প প্রশাসন লাগাতার মধ্যস্থতাকারীর ভূমিকার দাবি জানাচ্ছে। শুল্ক বাড়িয়ে বাণিজ্যিক চাপ দেওয়ার ট্রাম্পের দাবি, শুল্ক বাড়িয়ে বাণিজ্যিক চাপ দেওয়ার হুমকির কার্যকারিতা প্রমাণে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা সম্প্রতি ভারত পাক সংঘাতের উদাহরণ দেয়। কিন্তু ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যত বেআইনি জানালো আমেরিকা আদালত। বুধবার কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ক্রমশই এটা ঘোষণা করেছে। করোনা দাপট বাড়ছে। করোনা নতুন ভাইরাস। করোনা সংক্রমণ যে ধীর গতিতে হলেও ঊর্ধ্বমুখী, তা সরকারি তথ্যেও পরিষ্কার। গত 6 দিনে কোভিড আক্রান্ত 29 জনের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে গোটা দেশে করোনার চিত্র খানিকটা উদ্বেগজনক। 1000 পেরিয়ে গেছে অ্যাক্টিভ করোনার সংখ্যা। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন। দরকার হলে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলার পাশাপাশি নিভৃত বাস করা উচিত বলে ডাক্তারেরা জানাচ্ছেন। নিম্নচাপের হাত ধরেছে মৌসুমী বায়ু। সপ্তাহভর বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। আজকের খবর যে বঙ্গোপসাগরের নিম্নচাপে শক্তি ক্ষয়। নিম্নচাপ সরেছে বাংলাদেশে। কলকাতায় হালকা বৃষ্টিপাত সম্ভাবনা। আবহাওয়ার খবর, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ। দারুণ হয়েছে, দারুণ, ব্যাপক ভালো হয়েছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সবই সব উচিত ছিল না। হ্যাঁ, পরের পর ডাকবো আমি। লক্ষ্মী ম্যাডাম আছেন রেডি? হ্যাঁ আছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 15ই জ্যৈষ্ঠ 1432, শুক্রবার 30শে মে 2025। আমি লক্ষ্মী দে বিষ্ণুপুর হোসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি। গত 26শে মে হোসলার থেকে নজরুল জয়ন্তী আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি। প্রবীণ ও নবীনদের সঙ্গে এই আনন্দ ঘন মুহূর্তটি সম্ভব হয়েছে হোসলার কর্ণধার শান্তনুর আন্তরিক প্রচেষ্টায়। তাকে জানায় হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। খবরে আসছে, রাজ্যের খবরে। এসএসসির নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এসএসসি নিয়োগে নয়া বিধি পরীক্ষা
দিনক্ষণ প্রকাশ, নম্বর বিভাজন, ওএমআর সিট বড়সড় বদল। বিস্তারিত জানুন। পরীক্ষায় বসতে হবে। আজ চাকরিহারাদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। 14 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 16 জুন থেকে আবেদন। 20 নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। যদিও পরীক্ষায় নারাজ চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকেরা। এসএসসিতে নিয়োগ নিয়ে আজই বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল, সেই মতে প্রকাশ করা হলো পরীক্ষার বিজ্ঞপ্তি। তার আগে এসএসসি নিয়োগ বিধিতে বড়সড় পরিবর্তন এসেছে। 29 মে মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। নয়া বিধি অনুসারে বদলালো নম্বর বিভাজন। লিখিত পরীক্ষার আগে যেখানে 55 নম্বর ছিল, এখন নেওয়া হবে 60 নম্বরে। ব্যক্তিগত যোগ্যতাপূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার অভিজ্ঞতা দক্ষতার উপরে রয়েছে নম্বর। এসএসসি নিয়োগের নয়া বিধি 1, লিখিত পরীক্ষায় হবে 60 নম্বরে, আগে ছিল 55 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আগে ছিল 35 নম্বর। 2, ওরাল ইন্টারভিউয়ে সর্বোচ্চ 10 নম্বর, এটি অপরিবর্তিত রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 10 নম্বর। এছাড়া লোকেদের ডেমনস্ট্রেশন এর জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। 3 নম্বর, নয়াবিধিতে একাডেমির পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। আগে পড়ুয়া হিসাবে যে রেজাল্টের গুরুত্ব ছিল 35%, এখন কমে 10%। যদি কেরিয়ারের নম্বর কম থাকে, পড়ানোর দক্ষতা অর্থাৎ ডেমনস্ট্রেশন ভালো করলে তাতে চাকরির প্রার্থীরা চাকরি পাবে। 2025 সালের 1 জানুয়ারি হিসাবে 40 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। সব শ্রেণীর জাতির জন্য এটি প্রযোজ্য। 5, প্যানেল ও ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিং এর পর থেকে 1 বছর। রাজ্য সরকারের অনুমোদন হলে আরো 6 মাস বাড়াতে পারে কমিশন। 6 নম্বর, 2016 সালে এসএসসি বাতিলের পর ওএমআর সিট নিয়ে বড় পরিবর্তন এনেছে কমিশন। জানানো হয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করতে হবে। তারপরে সেইগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর সিটের স্ক্যান করা কপি প্যানেল মেয়াদের শেষের পর 10 বছর পর্যন্ত সংরক্ষিত করতে হবে। এর আমি রাজ্যের খবরে আসছি, আমি জেলার খবরে আসছি। তথ্য জানার চেষ্টা ফের পুলিশ হেফাজত। বাঁকুড়া, সমীক্ষার নামে সাধারণ মানুষের তথ্য হাতানোর অভিযোগে ধৃত 5 জনের মধ্যে একজনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল বাঁকুড়া পুলিশ। ধৃতদের বুধবার বাঁকুড়া আদালতে তোলা হবে। সোনামুখীর ধানসিমলার বাসিন্দা প্রবীর ঘোষকে 2 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাকিদের জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। করোনায় আক্রান্ত 2 জন। পুরুলিয়া, সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সব্যসাচী দাস। সূত্রের খবর, সম্প্রতি তারা বেঙ্গালুরু গিয়েছিলেন গত সপ্তাহে, সেখান থেকে ফেরেন। তারপরে শারীরিক অসুস্থতা বোধ করায় মঙ্গলবার পুরুলিয়া মেডিকেল কলেজে র্যাপিড টেস্ট করান তারা। ফলাফল থেকে জানা যায় তারা দুজনেই করোনায় পজিটিভ। তারা নিভৃত আবাসে রয়েছেন। এবারে আবহাওয়ার খবরে আসছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা হলো 33 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা হলো 26 ডিগ্রি। আজকে আমার এখানে খবর পড়া শেষ করলাম। নমস্কার। খুব সুন্দর।